নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমা লাইফস্টাইলে আরেকটা ব্লগ নিয়ে। আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমি ব্লগটা অন্যরকমভাবে শুরু করছি। এই যে আজকে একাদশী, তো আমি আজকে পূজা দিয়ে শুরু করলাম। দেখেন, আমি দুপুরে পূজা দিয়ে নিয়েছি। এই যে পূজা দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি। মধ্যবিত্ত পরিবারে যেটুকু পেরেছি সেটুকুই করেছি। এই যে আমি আজকে একাদশী, তো নিরামিষ রান্না করব। এই যে নিরামিষ রান্না করব, আমি পটল ভাজি করব, পটল আলু ভাজি করব, আর এই যে আলু দিয়ে সয়াবিন রসা করব। এই দেখেন, আজ একাদশী, তো আজকে আমি সাবুদানা রান্না করছি একাদশীর জন্য। এই যে দুধটা গরম করে নিলাম, এবার এর ভিতরে সাবুদানাটা দিয়ে দেব। এই যে সাবুদানাটা দিয়ে দিছি, এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। মধ্যবিত্ত পরিবারে যেটুকু জোগাড় করতে পারি সেটুকু দিয়ে একাদশী ব্রতটা পালন করার চেষ্টা করি। এই যে সাবুদানাটা প্রায় ফুটে এসেছে, এবার আমি এটাকে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। আর এই যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণেই চিনি দিয়ে দেব। চিনিটা খুব একটা ভালো লাগে না, তো সাবুতে চিনি ছাড়া খাওয়াও যায় না, এই জন্য খুব অল্প পরিমাণে চিনিটা দিয়ে দেব। এই যে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব আমি সাবুটা। এই যে দেখেন, নাড়াচাড়া দিয়ে এই যে সাবুটা প্রায় রেডি, তো আমি এটাকে নামিয়ে নেব। এই দেখেন, নামিয়ে নিয়েছি। তো আমি চলে যাচ্ছি এবার দুপুরে রান্নার কাছে। দেখেন, দুপুরে আজকে সয়াবিন আলু রসা করব, আর হচ্ছে পটল আলু ভাজি করব। তো দুইটায় লবণ হলুদ মাখিয়ে রাখছি যাতে ভিতর পর্যন্ত যায়, এই আর কি। এই যে দেখেন, এবার পটল আলুতে লবণ হলুদ মাখিয়ে রাখবো যাতে পটলটা নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজি করা হয়ে যায়। দেখেন, পটলগুলো একরকম আর আলুগুলো একরকম, কি বাহারি দেখতে। এই যে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটাকেও আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। আমি তো খেয়াল করছিলাম না, এই যে এতে একটু জল ছিল, তো জলটা আমি ফেলে দিলাম। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইটা তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকে। এই তেলের ভিতরে আমি সয়াবিনগুলো দিয়ে ভাজি করে নিব। এই দেখেন, নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পাশে না লেগে যায়। এই যে নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে ভাজি করে নিব। সয়াবিনটা ভাজি করা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এই যে আমার সয়াবিনটা ভাজি করা হয়ে গেছে, আমি এবার এটাকে আবার উঠিয়ে নেব। এই যে দেখেন, এবার কড়াইতে আর একটু অল্প পরিমাণে তেল দিয়ে আলুটা ভাজি করে নিব। এই যে অল্প পরিমাণে তেল দিয়ে আলুটা ভাজি করে নিচ্ছি। আসলে মধ্যবিত্ত পরিবারে একটাই সমস্যা, যে যেটুকু জোগাড় করতে পারি সেটুকু দিয়ে সেই দিনের ব্যবস্থা করতে হয়, মানে দিন আনি দিন খাওয়া, এমনই অবস্থা। আমি ছেলেকে স্কুল থেকে এনে এই যে আমি পূজা টুজা স্নান করে পূজা টুজা সেরে আজকে রান্নাগুলো সেরে নিচ্ছি, কারণ দুপুরের সময়টা একটু পাই ব্লক করার জন্য, তো এই সময় করে নিই। এই যে আলুটা ঢাকা দিয়ে দিলাম, এবার আলুটা ভাজি হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে। আলুটা আমি নামিয়ে নেব। আজকে ঘরে মশলা ছিল না বেশি, তো অল্প মশলাই রান্না করব। জিরে বাটা কয়টা শুকনো লঙ্কা ছিল তাই দিয়ে। এই যে দেখেন, কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, কম তেলে রান্না করব। কড়াইটা আমার এত বড় হয়ে গেছে, মনে হচ্ছে কি কড়াইয়ের ভিতরে রান্নাগুলো ক্ষুদ্র ক্ষুদ্রই দেখাচ্ছে।
এই যে গোটা দিয়ে দিয়ে দিলাম। এবার হচ্ছে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম একটা। আর রান্নার ক্ষেত্রে যে কয়টা শুকনো লঙ্কা ব্যবহার করব সেটা একসাথে ভাজি করে নিচ্ছি। এই যে আলুটা ভাজি করে নিচ্ছি। আর আলুটা ভাজি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলদি গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই যে দেখেন নাড়াচাড়া করে নিচ্ছে আর একটু। এই যে আগে থেকে ভেজে রাখা সয়াবিন দিয়ে দিলাম, কিছুটা রেখে দিলাম কারণ আমার ছেলে সয়াবিন ভাজি খেতে খুব পছন্দ করে, তো কিছুটা রেখে দিয়েছিলাম। এই যে দেখেন খুব ভালো করে ভাজি করা হয়ে গেছে একসাথে। তো এটাকে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ ঝোলটা খুবই কম রাখবো, তো ওই জন্য পরিমাণ মতোই দেব জল। এই দেখেন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছিল আর একটু জল লাগবে, তো আর একটু জল অ্যাড করে দিলাম। প্রত্যেক দিনই আমার এই সমস্যাটা হয়, এই আর কি। এই যে আমি শুকনো লঙ্কাগুলো উঠিয়ে রাখছি, এইগুলো আবার পরে জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একসাথে বেটে তার তরকারির ভিতরে দিয়ে দেব। ঘরে তেমন কিছু মশলা নেই, তো এই দিয়ে আজকে নিরামিষ রান্নাটা করব। নিচে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা শিলপাটায় বেটে নেব। দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এই দেখেন শিলপাটায় বেটে রাখছিলাম ঝাল আর জিরে, সেটাকে দিয়ে দেব। আর আমি একটু তরকারি থেকে ঝোল উঠায়ে এই যে বাটির গায়ে লেগেছিল মশলা, সেটাও আমি ভালো করে ধুয়ে দেব। এই যে দেখেন নাড়াচাড়া দিয়ে দিয়েছি, প্রায় ঝোল কমে এসেছে। এই যে লাস্টে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব আমি, প্রায় ঝোল কমে এসছে, তো লাস্টে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। এই যে অ্যাড করে কিছু সময় তরকারিটা জাল করে নেব। আমার ব্লগটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তো পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। এই দেখেন তরকারিটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা প্রায় রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখেন তরকারিটা নামিয়ে নিচ্ছি, কেমন সুন্দর লাল লাল কালার আসছে। তো আমি চলে যাব আবার কড়াইয়ের কাছে। এই যে দেখেন আমি কড়াই থেকে আগে তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল, তো সেখানে 2-3টা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম পটল আর আলু ভাজি করব বলে। এই যে দেখেন আগের থেকে লবণ হয়ে মাখিয়ে রাখছিলাম, সেটা আমি দিয়ে দিছি। এই যে নাড়াচাড়া করে ভাজি করে নিব। দেখেন নাড়াচাড়া করে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। এই যে আমি এবার ঢাকনা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখেন ঢাকনা দিয়ে দিয়েছি বলে সিদ্ধ হয়ে গেছে। এই ভাজির কালারটা কত সুন্দর আসছে। এই দেখেন আমি আলু আর পটলটা কত সুন্দর করে ভাজি করে নিচ্ছি। দেখেন মনে হচ্ছে বাহারি পটল, একরকম আলু একরকম হচ্ছে পটল। আসলে আলুগুলো ছোট ছোট ছিল, একটু সিদ্ধ হতে সময় লাগতো, তো পটলগুলো বড় বড় করে দিয়েছি, তো এখন বাহারি দেখতে লাগছে। পটল একরকম আর আলু একরকম। তো অবশেষে দেখেন আমার ভাজি করা হয়ে গেছে পটল আলু। দেখেন আজকের রেসিপি এই যে পটল আলু ভাজি আর সয়াবিনের তরকারি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো সবাই দেখবেন। ধন্যবাদ।